আমন মৌসুমের ধান ওঠাতে ব্যস্ত সাতক্ষীরার চাষিরা। চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এরই মধ্যে পরবর্তী আমন মৌসুমের জন্য বীজ সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছেন অনেকেই। বীজ আর মাটি হলো মূল সম্পদ। এই বীজ যদি কৃষক না রাখে, কৃষক স্বনির্ভর কিভাবে হবে? ঐতিহ্যগতভাবেই সাতক্ষীরার চাষিরা উৎপাদিত ফসল থেকে বীজ সংরক্ষণ করেন, তবে প্রশিক্ষণেরও দরকার রয়েছে বলে মনে করেন তারা। নিজের বীজের মান ভালো। এই যে আমরা মাঠের থেকে যখন বীজটা নিয়ে আসি, আমরা বীজটা তখন হাত বাছনা করে নিয়ে আসি, কিছু পাইলতারি শেষটা বাদ দিই, বাদ দিয়ে ভালোটা নিয়ে আসি। আর কৃষির মূল উপাদান হলো মাটি আর বীজ। বীজ যদি ভালো হয় তাহলে ফল ভালো, আর মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো। সেই হিসেবে আমরা এই বীজটা নিজে তৈরি করি। আমার আব্বা ছিল একজন কৃষক, আর আব্বাও এই বীজ রাখতো। যখন যে বীজ তখন সেটা সংগ্রহ করতো ভালো বীজ। আমি সেই হিসাবে আব্বার কাছে শিক্ষা নিয়ে আমি সেই বীজটাই রাখি। অনেকে তো এই বীজ রাখতে জানে না। সেই হিসাবে সরকারের কাছে অনুরোধ জানাবো, তাদেরকে যেন বিভিন্ন প্রশিক্ষণ দেয় বা তাদের যেন উদ্যুক্ত করে এই বীজটা রাখার জন্য। নানা বৈশিষ্ট্যের কারণে সাতক্ষীরায় উৎপাদিত বীজের সুনাম রয়েছে সারা দেশে। আমাদের এখানে এবছর প্রায় 950 মেট্রিক টন আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা আছে। রিসেন্টলি একটা মাঠ দিবস হয়েছে, গ্রাউন্ড টেস্ট, দত্তনগর 3000 একর জমিতে। ওখানে সাতক্ষীরা বীজ 1 নম্বরে উঠছে সারা বাংলাদেশের ভিতরে, এই অঞ্চলের ভিতরে। তা এখানকার বীজের বৈশিষ্ট্যটা হচ্ছে যে বর্ণটা, কালারটা অত্যন্ত ঝকঝকে কালার, কোনো স্পট নাই। এক, বীজাতের মিক্সারটা কম আছে, কালো দানা কম আছে, ছোট দানা কম আছে। কৃষকের কাছে এই জন্য এটাই মেন বিষয় হচ্ছে, জার্মিনেশন এবং আপনার বীজাতের মিশ্রণ। এইটাকে আমরা খুব কন্ট্রোল করি এবং এইটাই এখানকার সংরক্ষণ কারাগারের প্রসেসিং কেন্দ্রের আসল মূল বিষয়। বীজ সংরক্ষণের এই প্রক্রিয়ায় বেশ কিছু কৌশল ও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। রয়েছে চ্যালেঞ্জও। এই পর্যায়টা মেইনলি শুরু হয় সেই বীজের উৎস যে পাইছে সেখান থেকে তার এটা বাছাই শুরু করতে হবে, হাত বাছাই। এবং এরপরে বীজতলাও দেবে, বীজতলাও যদি সে থেকে অ্যাবনর্মাল কোনো সিডলিং উঠছে লম্বা, সাথে সাথে তুলে ফেলতে হবে। তারপরে লাগানোর পরে সে পরখ করবে প্রতিনিয়ত যে কোন গাছটা অ্যাবনর্মাল মনে হচ্ছে অন্য গাছের, সাথে সাথে এগুলো তুলে ফেলবে। এইভাবে যাইতে যাইতে ভেজিটেটিভ গ্রোথ যাবে, তারপর রিপ্রোডাক্টিভ যাবে, মানে ফুল আসবে। ফুল আসার পরে রগিং করবে, তার কাটার আগ পর্যন্ত সে রগিং। এটা হচ্ছে ফিল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। ফিল্ড স্ট্যান্ডার্ড বলে ইস্টার একটা সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের। সে কত পার্সেন্ট থাকতে হবে ভেজাল, এটা এখানে লেখা আছে। এরপরে সে হারভেস্ট করলো। হারভেস্ট করার থেকে তাকে সচেতন আরো করতে হবে যে একই দিনে একটা জাতি করবে, চাতালে একটা জাতি রাখবে, বস্তা তার আলাদাভাবে থাকবে। আর না, চাতালে যখন নিয়ে আসবে তখনই মিক্সার হওয়ার আরেকটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে ফিল্ড, একটা চাতাল এখানে আসছে। সুতরাং এই জিনিসগুলো যে কন্টেনার রাখবে, যে বস্তা রাখবে, সেটা ঝাড়তে হবে। মানে এই অ্যাডমিক্সার গুলো বলে, অ্যাডমিক্সার গুলো তাকে রিমুভ করার জন্য খুব সতর্কতার সাথে বীজটা সংরক্ষণ করতে হবে। কোনো পর্যায়ে জানো তার বীজটার সাথে অন্য বীজ না আসে, এটা সতর্ক রাখতে হবে। আমাদের সাধারণত আউশ, আমন, বোরো 3টে ফসল চলে। আমনের বীজ রাখাটা মানদাতার আমল থেকে কৃষকরা করে আসতেছে, এটা বহুত আগে থেকে। এটা নিয়ে তাদের কোনো ই নাই। তারা ওই এই যে এই সিজনটা যখন পড়ছে আপনার ডিআই এবং কুল সিস্টেম, এখন তারা কেটে যে কোনো ভাবে ঘরে রেখে দিলে ধানটা পরবর্তী সিজনে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু সমস্যা হয়েছে বড় সিজনে, এই যে আপনার ডিসেম্বরে রোপণ করে এই হারভেস্ট হবে আপনার যে এপ্রিল পরে চলে আসবে ঝড় বৃষ্টি, টেম্পারেচার বেশি, ময়েশ্চার বেশি। এই টাইমটাতে কৃষকের পক্ষে বড় ধান সংরক্ষণ করা খুবই কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারা যদি আমাদের মতন কিছু মেনটেন করে যে 12%-এর নিচে ময়েশ্চার নিয়ে আসতে হবে, মাস্ট বি 11তে নিয়ে আসতে হবে, ময়েশ্চার বেশি থাকবে। তারপরে তারা যদি কনফার্ম হইতে হবে, এয়ারটাইট করে বড় কন্টেনারে যদি তারা রাখে তাহলে এটা তারা রাখতে পারবে। কিন্তু এটা আমনে কিন্তু এত না। আমনে তারা একটা বস্তার ভিতরে যদি রেখে দেয়, কারণ আমনে এই যে এখন থেকে ডে বাই ডে কিন্তু টেম্পারেচার কমতে থাকবে এবং আর্দ্রতা কমতে থাকবে। নেক্সটে বৃষ্টি না হওয়া পর্যন্ত, মার্চ পর্যন্ত আর্দ্রতা বাড়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং 8-2 মাস পরে তারা তো সই গিয়ে চলে যাবে। আমনে কোনো সমস্যা হয় না, কিন্তু বোরোতে সমস্যা হয়। বোরোর জন্য আপনাকে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে এবং ময়েশ্চার অবশ্যই 12-র নিচে নিয়ে আসতে হবে। এবং আপনি আরেকটা জিনিস জেনে রাখেন, ময়েশ্চার যখনই কম থাকবে তাতে পোকামাকড়ও যাবে না, রোগ ব্যাধিও যাবে না, কারণ ওটা সিটটা শক্ত হয়ে যাবে এবং নরম না হলে পোকামাকড় খাইতে পারবে না, ওখানে ফাঙ্গাস গ্রো করতে পারবে না। সুতরাং টেম্পারেচারের সাথে এবং আর্দ্রতার সাথে বীজ সংরক্ষণে সবকিছু জড়িত। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরা সহ 13টি জেলায় রয়েছে খাদ্য সংকটের ঝুঁকি। জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা অর্জনে
বীজ সংরক্ষণ হতে পারে গুরুত্বপূর্ণ কৌশল। এজন্য মানতে হবে বীজ উৎপাদন, বাছাই ও সংরক্ষণের যথাযথ প্রক্রিয়া। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।